প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ ব্যক্তি উপস্থিত রয়েছেন, আপনাদের পরিচিত। একাধিকবার রতন তালুকদার লাইভে তিনি এসেছেন। বেশ গত কয়েক সপ্তাহ যাবৎ একটু এসেছিলাম, ব্যস্ত ছিলাম, যে কারণে ডক্টর সিদ্দিকুর রহমানকে আনতে পারিনি। সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। তো সিদ্দিক ভাই, কেমন আছেন? আছি ভালো। আপনি ডাকছেন আজকে, সেজন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক এবং ধন্যবাদ। আপনার দর্শকদের প্রতি আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা রইল। বাংলা নববর্ষ তো দেরি হয়ে গেল, তবুও দেরিতে হলো বাংলা নববর্ষ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ভালো লাগতেছে আজকে? আসলে বাংলা নববর্ষ কিন্তু আপনাকে আমি আগেই জানাইছি, আপনাকে কার্ড পাঠাচ্ছিলাম আমি। হ্যাঁ, পাইছি, আমি পাইছি। হ্যাঁ, আপনি বোধহয় পাইছেন বোধহয়। আচ্ছা, যাই হোক সিদ্দিক ভাই, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, প্লাস নেত্রীর সঙ্গে, বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার একটা ঘনিষ্ঠ যোগাযোগ, ঘনিষ্ঠ সম্পর্ক। সজীব জয় ওনার ছেলে, তার সঙ্গে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক। সেই হিসাবে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেশের বাইরে আওয়ামী লীগকে জন্য যতটুকু কাজ করা, বিশেষ করে নিউ ইয়র্ক ভিত্তিক যে আন্দোলন আপনি করছেন, বা ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের সামনে যে আপনাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সামনে বোধহয় আরেকটি প্রোগ্রাম আছে এর মাঝে, আগামী 30 তারিখে, 30 তারিখে আরেকটি প্রোগ্রাম, বৃহস্পতিবার। আপনি উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন সেখানে। কিন্তু একটু প্রশ্ন, যে গত নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগাররা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, এটা কিন্তু বিএনপিও অস্বীকার করে না। আওয়ামী লীগ বলেনি বিএনপিকে ভোট দেওয়ার জন্য, কিন্তু আওয়ামী লীগের লোকজন কোথায় ভোট দিবে? তারা যেহেতু ভোট দিতে গেছে, তারা আওয়ামী লীগকে ভোট দিছে, এটা বিএনপি বুঝে। এরপরেও যে ডক্টর ইউনুস কর্তৃক যে রাষ্ট্রপতির মাধ্যমে যে অধ্যাদেশ জারি করেছিল যে সেটা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, এটাকে আবার পার্লামেন্টে 30 দিনের মাঝে আইনে পরিণত করতে হয়, এবং বিএনপি যথারীতি এই কাজটা করছে। এতে করে আপনার প্রতিক্রিয়াটা বা আওয়ামী লীগ মহলের প্রতিক্রিয়াটা কি? ধন্যবাদ রতন ভাই, আপনি আমাকে ডাকছেন। খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমরা এখন কথা বলছি। যে ইস্যুটা, যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে দলের যে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছিল, সেই দেশটি যে একটা নির্বাচনের কথা আপনি বললেন, একটা অসাংবিধানিক ভাবে একটা নির্বাচন হয়েছে, একটা অসাংবিধানিক সরকার সেই নির্বাচনটা পরিচালনা করেছে, এবং তার মধ্য দিয়ে একটা অসাংবিধানিক নির্বাচনের মধ্যে দিয়ে, আমি এটা সবসময় বলি, অসাংবিধানিক নির্বাচনের মধ্যে দিয়ে এটা অসাংবিধানিক সংসদ গঠিত হয়েছে। এবং সেই অসাংবিধানিক সংসদ, আবারও বলি, যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, যাদের নেতৃত্বে এবং যে দলের নেতার নেতৃত্বে, এবং সাথে সাথে সেই সময়ে বলতে গেলে আওয়ামী লীগের আগেও সৃষ্টি হয়েছিল ছাত্রলীগ। সেই ছাত্রলীগও যে স্বাধীনতা, তাদের অবদান সবকিছু আমাদের সবার জানা। তারপরেও গত সরকার এটা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, এবং যে সংসদ গঠিত হয়েছে, যেটা আপনি বললেন, যেখানে আমাদের আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে। আমি ওটা টেকনিক্যালি আমি বলতে চাই না আওয়ামী লীগেরা ভোট দিয়েছে, তার কারণ আমরা এই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করতে পারি নাই, সেহেতু আমরা এই নির্বাচন আমরা বর্জন করি নাই। আমরা বলছি আমাদের যারা নেতা কর্মী তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দেবে না। আমাদের এটা একটা সিদ্ধান্ত ছিল, দলীয় সিদ্ধান্ত ছিল। তারপরেও আপনি যে কথা বললেন, দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে, অনেকেই তাদের ধন সম্পত্তি, জানমালের রক্ষার্থে তারা ভোট দিতে গিয়েছে, এবং ভোট দিতে গেলে আওয়ামী লীগ তো আর অন্য কোথাও ভোট দিতে পারে না, জামাতকে তো ভোট দিতে পারে না। সে কারণেই যারা ভোট দিতে গেছেন তারা হয়তো তারা ধানের শীষে বা বিএনপি কে ভোট দিয়েছেন। যে সংস্কৃতি হলো,
একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদটি তারা শপথ গ্রহণ করলো, একদিক দিয়ে যদি সংবিধানের কথা বলেন, তারা কিন্তু সংবিধান অনুযায়ী কাজ করছে, সংবিধানকে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে এবং সংবিধানের দোয়াই দিয়েই আমাদের আমরা আমাদের সেই নির্বাচিত সেই 2024 সালে নির্বাচনে যে সরকার গঠিত হয়েছিল, যারা সংসদ নির্বাচিত হয়েছে পার্লামেন্ট, তারাই কিন্তু বর্তমানে যিনি রাষ্ট্রপতি, এটা কিন্তু সে আওয়ামী লীগেরই রাষ্ট্রপতি, আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি, এবং সে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতিকে দিয়েই সংবিধানকে উচ্চ রাখার জন্য, সম্মান দেওয়ার জন্য তারা এখন পর্যন্ত তাকে রাষ্ট্রপতি হিসাবেই রেখেছে। এবং তার ভাষণের উপরে এখন বোধহয় গত মাস খানিক দেড়েক হলো আলোচনা চলছে। তো মোট কথা যে যে কাজটি তারা করেছেন, আওয়ামী লীগ ছোটখাটো দল না, সবচেয়ে পুরানা দল, সবচেয়ে বৃহৎ দল, যে দলটি গত 5 টার্ম দেশটাকে পরিচালনা করেছেন, সেই দলকে সংসদে অবৈধভাবে, আমি বলি অবৈধ সংসদ, অবৈধ সংসদ অবৈধভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে একটা আইন পাশ করেছেন, এবং সে আইনের যদি কেউ বত্তাই ঘটায় তাদের 4 থেকে 14 বছর পর্যন্ত বোধহয় জেল হবে। তবে আমি যেটা বলবো, এটা আমরা যারা আওয়ামী লীগ করি, এরকম নিষেধাজ্ঞা আমাদের আওয়ামী লীগের প্রতি অনেক বাড়ি এসেছে। এটার মধ্যে দিয়ে আমাদের আন্দোলন এই নিষিদ্ধ হওয়ার, এটা আমাদের জন্য নতুন কোনো ঘটনা না। তবে হ্যাঁ, যে ঘটনাটি ঘটেছে 5ই আগস্ট 24 সালে, সেখানে আমাদের দলের, আমাদের সরকারের কিছু মিসম্যানেজমেন্টের জন্য আমরা সেই সময়কার ছাত্রদের সামান্য একটা কোটা আন্দোলনকে আমরা মোকাবেলা করতে পারি নাই। সে কোটা আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই জঙ্গি জামাত, বিএনপি, শিবির এবং সাথে ছিল বিএনপি, তারা সেই সুযোগটা নিয়ে একটা নির্বাচিত সরকারকে দেশ থেকে, সরকার প্রধানকে দেশ থেকে বাইরে যেতে বাধ্য করেছেন। এমতো অবস্থায় বাংলাদেশে আমি যে কথাটা বলি, যে গত 1.5 বছর যে সরকারটা ছিল সেটা অনির্বাচিত সরকার, তারপরেও যে সরকারটি আসলো, সেখানে কিন্তু যেহেতু এই যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যে সমস্ত দল যারা নির্বাচন করতে পারলো না, দিল না, সে কারণেই এটা একটা অংশমূলক ধরনের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয় নাই, স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হয় নাই। এটা একটা পাতানো নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আবার একটা গণভোট হয়েছে, যে গণভোটের সংবিধানে কোনো বহির্ভূত একটা সিদ্ধান্ত। তো সবকিছু মিলিয়ে জোরপূর্বক বর্তমান সংসদ, বর্তমানে পার্লামেন্টে যারা বসেছেন, তারা অবৈধভাবে একটা জনগণের দল, গণমানুষের দল, এবং যে দলের নেতৃত্বে আন্দোলনে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছি, যার নেতৃত্বে, তাকে এবং সেই দলকে যেভাবে অবমাননা করা হচ্ছে, এটা আমার আপনার সবার জন্য খুব সুখকর নয়, এবং দেশের জন্য এটা খুব মঙ্গল ডেকে আনবে বলে আমার মনে হয় না। আমারও একটা আবেদন থাকবে আপনার মধ্য দিয়ে, আমার বক্তব্য এখানে আপাতত শেষ করতে চাই। যেভাবেই হোক, একটা গণতান্ত্রিক সরকার এসেছে, একটা গণতান্ত্রিক সরকার ইজ বেটার দেন এনি আদার গভর্নমেন্ট। তো ইন দ্যাট রেসপেক্ট আমি বলবো, তাদের আর শুভোদয় হয়, তারা উচিত এই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগের তাদের কার্যক্রম করার ব্যবস্থা করে দেওয়া, এবং বিনা মামলায় যে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে, 25 জনের মতো মন্ত্রী, 150 বা 55 জনের মতো এমপি আজকে জেলে আছেন, আজকে প্রায় 20 মাস 21 মাস হলো, তাদের বিনা শর্তে মুক্তি দিয়ে দেশে একটি শান্তি ফিরিয়ে আনার জন্য আমি বর্তমান এই সরকারকে আহ্বান জানাবো। তা যদি না করে, তাহলে কিন্তু দেশে আগামীতে
যেভাবে অর্থনৈতিক অবস্থা, যেভাবে খাদ্য দ্রব্যের যেভাবে অর্ধগতি, সেদিক থেকে দেশটাকে একটা শান্তিপূর্ণ দেশে আমি যেটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করি, 5ই আগস্টে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকারের উচিত হবে আওয়ামী লীগের সাথে একটা বোঝাপড়া করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে সব দল যাতে অংশগ্রহণ করতে পারে, পার্টিসিপেট করতে পারে, সেরকম ধরনের একটি সরকার আমাদের দেশে মঙ্গল ডেকে আনবে বলে আমার বিশ্বাস। এবং বর্তমান সরকার সেদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। যদি না দেয় তার ফল আমাদের সবাইকে বহন করতে হবে। সে ফল খুব একটা ভালো ফল ডেকে আনবে না বাংলাদেশের আগামী দিনের জন্য। আচ্ছা, কিন্তু আপনি ঠিক ঠিক আছে, আপনি একটা কথা বলছেন যে যে এইসব আপনাদের আমলে আপনাদেরও কিছু ভুল ত্রুটি, বিভিন্ন মিসম্যানেজমেন্ট এগুলি হয়েছে, কিন্তু গতকাল আপনাদের এই সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর A.K.M আব্দুল মোমেন, নিউ ইয়র্কের একটি টেলিভিশনে যে তার বক্তব্য, তিনি যেভাবে বললেন যে আপনাদের ও চাঁদাবাজি, তারপর শেখ হাসিনা কারো কথা শুনতো না, শেখ হাসিনা আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো, এই সমস্ত অনেক ধরনের অভিযোগ আনলো হাসিনা সরকারের বিরুদ্ধে। তো এই ব্যাপারে আপনার কি রিয়াকশনটা কি? আপনি কি মনে করেন যে মোমেন যে এত কথাগুলি বললো, সে কথাগুলির বাস্তবতায় কি সেটা, বা আওয়ামী লীগ আমলে কি এরকমই আসলে ছিল যে কারণে সরকারকে মানে পতনের আন্দোলনটি ত্বরান্বিত হয়? হ্যাঁ, যখন না, এটা হলো উনি যে যে কথাগুলো বলেছেন আমি শুনেছি, আমি টিভিতে উনি যখন কথাগুলো বলেন আমি সব শুনেছি। তবে উনি একজন সম্মানিত সদস্য ছিলেন, সংসদ পার্লামেন্টের সদস্য ছিলেন, তার আগে উনি 5 বছর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যেটা এ দেশে বলা হয় সেকেন্ড ম্যান ইন অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে উনি, আপনি জানেন যে উনি আমাদের পার্মানেন্ট মিশনেও আমার তো মনে হয় 5 থেকে 7 বছর উনি ছিলেন। এত কিছু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, দল নিয়ে উনি কাল যে মতামত গুলো প্রকাশ করেছেন, এটা আমি আশা করিনি ওনার মতো একজন সুশিক্ষিত বিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে। আজকে দল সর্বদিক থেকে একটা দুর্যোগ মধ্য দিয়ে যাচ্ছেন। যে দলটি দেশ স্বাধীন করলো সেই দলটি বাংলাদেশে কথা বলতে পারছে না। যে স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, জয় বাংলা বলতে পারছে না। জয় বাংলা বলতে গেলে হয় জেলে যেতে হয়, না হয় মবে তাদের হত্যা করা হয়। শত শত ছাত্রলীগের নেতা কর্মীদের এই জয় বাংলা বলাতে হত্যা করা হয়েছে। এত কিছু বলার পরেও, এবং বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি, যেটা বঙ্গবন্ধুর বাড়ি না, এটা বাংলাদেশের বাড়ি, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধুর 32 নম্বর। ওই বাড়িতে বঙ্গবন্ধুর কোনো পরিবার থাকে না, ওই বাড়িটা বাংলাদেশের জনগণের বাড়ি। সে বাড়িটা তার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এত কিছু পরেও জানি না ডক্টর মোমেন সাহেব উনি কি ভাবে অগোচরে যে সমস্ত কথাগুলো বলেছেন, এগুলো উনি একটাও প্রমাণ দিতে পারবেন না। আওয়ামী লীগের কোন নেতাই টাকা দিয়ে পদ বিক্রি করে নাই। তবে যদি করে থাকে কেউ, সেটার জন্য তাকে দায়ী করতে পারেন, কিন্তু আপনি বলতে পারেন না যে আওয়ামী লীগের সব নেতা কর্মীরা, নেতারা পদ বিক্রি করে তাদের কমিটি করেছে। সেটা কোনো সময় হয়নি। যুক্তরাষ্ট্রের তো হয় নাই। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সমস্ত কমিটিগুলো হয়েছে, সেই সমস্ত কমিটি একটা প্রসেসের মধ্য দিয়ে হয়েছে। এবং ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, স্বেচ্ছাসেবক বলেন, কিন্তু সব কিছু দলগুলোর যে সমস্ত বড় বড় পদ, এটা কিন্তু এককভাবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের বলেন, সবাই প্রধান বা আমাদের দলনেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সবকিছু হতো। ওনার অগোচরে কোনো কিছু সম্ভব হয়নি। উনি যেভাবে বললেন যে চাঁদাবাজি করেছেন, উনি যেভাবে বললেন আমলারা মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করে করাপশন করেছেন, খুবই দুঃখজনক। ওনার মতো একজন, উনি প্রতিটা ঘটনা যিনি বলেছেন, উনি কিন্তু নিজেও সে সমস্ত ঘটনার সাথে জড়িত হয়ে যান। উনি নিজেরই একদিক দিয়ে বলতেছেন যে আমি এটা করতে পারতাম, সেটা করতে পারতাম। দলের এই দুর্দিনে
নেতা কর্মীদের সামনে সব চাপিয়ে দিয়ে সেই সময়কার অ্যাডমিনিস্ট্রেশন তারা সব চুরি চামারি করেছে। উনি একটা ওনার এলাকার কি একটা ডেভেলপমেন্ট 10% কাজ হয়নি, সেখানে টাকাটা বাড়ায় দিয়ে 80% টাকা উধাও হয়ে যাবে। এই যে কথাগুলো, এটা অবাস্তব। যদি তাই হতো তাহলে পদ্মা ব্রিজ হলো কেমন করে? তাহলে আপনার মেট্রো রেল স্টেশন, মেট্রো রেল বাংলাদেশে যে হয়েছে, এ সমস্ত কি টাকা ছাড়া হয়েছে? এ সমস্ত টাকা দিয়ে করতে হয়নি। তা আমরা তো গত 1.5 বছর দেখলাম, কই একটা রাস্তাও তো হলো না। এবং এখন 2 মাস 2.5 মাস হচ্ছে, নতুন এক সরকার হচ্ছে, তারা কি করছে? তারা তো আমাদের সেই দেওয়া, সেই যেমন হচ্ছে শেখ হাসিনা উনি যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এগুলো কিন্তু আগেই দেওয়া, আগে সরকারি এ সমস্ত প্রচলন করেছেন। এই সমস্ত স্যার এই টাকাগুলো উনি কোথায় পাচ্ছেন? এই টাকাগুলো কিন্তু যেমন শেখ হাসিনা সরকার, সে 24 সালের আগে যে সরকার, তারাই টাকা এসে বাংলাদেশ ব্যাংকের এসে রেখে এসেছেন, এবং সে টাকা দিয়ে কিন্তু চলছে দেশ। এবং তার সাথে আমরা প্রবাসীরা যারা, আমরা আমাদের রেমিটেন্স দিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই, মোমেন সাহেব, ডক্টর মোমেন যে কথাগুলি বলেছেন, উনি দলের জন্য সাংঘাতিক একটা, এই দুর্দিনে আর কারো কোনো সাক্ষীর প্রয়োজন না, উনি সব অসত্য কথা বলেছেন, অপপ্রচার করেছেন, এবং দলের সাংঘাতিক ভাবে উনি ক্ষতি করেছেন ওনার বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে। উনি বলেছেন এই দলে নেতাকর্মীদের আমাদের কোনো আমরা ঠিক মতে আমাদের নেতৃত্ব দিতে পারিনি, আমরা চাঁদাবাজি করেছি। আমি তো বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি ওনাকে ওনাকে একজন বলেছিলাম এক জায়গায়, উনি বলছেন যে বাংলাদেশ থেকে উনি অনেকে সাহায্য করেন। আমি ওনাকে বলেছিলাম, আমি 15 বছর হলো এই দলের প্রেসিডেন্ট, আপনি আমাকে একটি পয়সাও দেন নাই। অনেকের সামনে কথা ওনাকে বলেছিলাম, এবং সেখানে অনেক আমাদের নেতা কর্মীও ছিল। উনি তখন বলেছিলেন যে আপনি ছাড়া আরো তো অনেক স্টেক হোল্ডার রয়েছে, আমি জানি না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়া সরকারের আর কি স্টেক হোল্ডার ছিল, সেটা উনি ভালো বলতে পারবেন। তা আমার কথা হলো, উনি যে কথাটা, আমরা যে দেশে নেতা কর্মীরা যে কষ্টের ভেতর দিয়ে জীবনযাপন করছে, সেই মুহূর্তে উনি যে সমস্ত বক্তব্য রেখেছেন, আমার সেই সরকারের বিরুদ্ধে উনি কথা বলেছেন, যে সরকারে উনি একটা অংশ ছিলেন, যে সংসদের কথা বলেছেন, যে মন্ত্রী এমপি, তারা একটা, উনিও সেটাকে রিপ্রেজেন্ট করতেন। এত কিছু করার পরেও আমি জানি না কি ভেবে উনি এই মুহূর্তে মাননীয় প্রথমে জননেত্রী শেখ হাসিনার সরকারকে, তার দলকে উনি যেভাবে চিহ্নিত করেছেন, চিত্রায়িত করেছেন, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি সে নিন্দা জ্ঞাপন করছি। এবং ওনাকে সম্ভব হলে উনি আবার টিভিতে এসে এই সমস্ত ব্যাপারে ওনার একটা ব্যাখ্যা দেওয়া উচিত, এবং উনি এই সমস্ত থেকে আমার মনে হয় অন্তত আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত। কিন্তু কিন্তু ব্যাখ্যা কি দিবেন? উনি তো পরিষ্কার করে, উনি যে কথা বলছেন তো পরিষ্কার একেবারে, উনি তো কোনো জড়তা নিয়ে কথা বলেন নাই তো, এবং কথার মাঝে কোনো ইসে ছিল না, একদম মনে হয় পরিষ্কার তিনি অকপটে বলে গেছে। যদিও উনি মিথ্যাচার করেছে, অফকোর্স আমি আপনার সঙ্গে একমত, এটা ওনার স্বভাব, কিন্তু কথাগুলি কিন্তু খুব পরিষ্কার তাকে বলেছে। এখন বলতে পারেন ঠিক আছে, সেটা একটা ফর্মালিটি সবসময় থাকে, যে আপনি বলতে পারেন যে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমার প্রতি, সেটাও অন্য জিনিস, এবং সেটা বলতে পারেন। কিন্তু আর অন্য একটি প্রশ্ন, আমরা যতটুক জানি, তিনি তিনি জুলাইয়ে তিনি নিউ ইয়র্কে ছিলেন, জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত তিনি নিউ ইয়র্কে ছিলেন। আমরা মনে করি যে উনি দেশে জানেই নাই। সে বলছে দেশে গিয়েছে 30 তারিখে, তারপর তিনি আবার মানে 1-1.5 বছর ওখানে লুকিয়েছিলেন। অনেক কাহিনী বলছেন ছবি হইতে পারে, চলচ্চিত্র হইতে পারে, নাটক হইতে পারে, উপন্যাস লেখা যাইতে পারে, এরকম কথাবার্তাও বলছেন। আপনি কি এটা বিশ্বাস করেন যে তিনি দেশে গেছিলেন বা দেশ থেকে পরে? না, এটা আমারও ধারণা। এটা অবশ্য আপনার মধ্যে একটা টক শোতে 2বার বোধহয় ইস্যুটা নিয়ে এসেছেন। এই ইস্যুটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ওনার পক্ষ থেকে কিন্তু এটা একটা কোনো চ্যালেঞ্জ বা এটা যে প্রতিবাদ করা, উনি সেটা করেন নাই। উনি যে অল বাংলাদেশে যান নাই, এই যে কথাগুলো অনেকের মুখে উঠেছে, আমি হলে কিন্তু আমি আপনার মতো, এখন তো বহু প্ল্যাটফর্মে কথা বলা যায়, আমি কিন্তু বলতাম যে না, আমি দেশে গেছি, আমি কখন গেছি, কখন আসছি, আমি সেটা বলতাম। এই যে আপনারা প্রশ্নগুলো তুলেছেন, সন্দেহ
উদ্রেক হয়েছে, এটা ওনার দায়িত্ব, কিন্তু ওনার উচিত সে এটাকে ব্যাখ্যা দেওয়া, এবং উনি দেশে ছিলেন কি দেশে ছিলেন না সে ব্যাপারে একটা মেসেজ দেওয়া উচিত। কিন্তু উনি যে আমাদের দোষ দিলেন, উনি কেন দেশে নাই কেন? ওনার তো দেশে, উনি যদি কোনো অন্যায় অবিচার না করে থাকেন, উনি সংসদে কথা বলেছেন, যেমনটি আমাদের অনেক নেতা কর্মীরা দেশে রয়েছেন, অনেকে এখন জেলে আছেন, আমাদের মন্ত্রীরা, ওনাকে তো দেশে থাকা উচিত ছিল। উনি আমেরিকাতে কেন? ওনার তো আমেরিকাতে আসলো, ওনার তো পাসপোর্ট ছিল না, উনি কিভাবে আসলেন আমেরিকাতে? এটা এ ধরনের অনেক প্রশ্ন উঠতেই পারে। না, এই প্রশ্নটা কিন্তু তাকে করছিল, কিন্তু টাইম টিভির আবু তাহের সাহেব, যে আপনি কিভাবে আসলেন, সে কিন্তু কথা পাশ কাটায় গেল, উত্তর ঠিক মতো দেয়নি। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, সে দেশে কোথায় ছিল, কার কাছে ছিল, কোন কর্নেল তাকে ফোন, কারো নাম টাম কিন্তু সে বলে নাই। দের ইজ নো এভিডেন্স, তার কথা কিন্তু কোনো এভিডেন্স নেই। মানে আমরা তো প্রথম তাকে নিয়ে নিউজটা করছি। আমি তো তাকে চ্যালেঞ্জ দিতে পারি যে আপনি দেশে কোথায় ছিলেন, অন্তত 5 জন লোক দেখান যারা আপনাকে হেল্প করছিল। আপনাকে তো অনেকে হেল্প করছে, সে নাকি 5 বার ফোন চেঞ্জ করছে, 5টা বাসা চেঞ্জ করছে। তো এই সময় তো অনেক, একজন কর্নেল তারে ফোন করছে, কর্নেলটা কে, কোন কর্নেলে তাকে ফোন করছে। এটা কিন্তু একটা কনসার্ন। যে ব্যক্তি এই ধরনের নাটক করতে পারে বা মিথ্যাচার করতে পারে, তা সে যদি এই যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে, সরকার সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছেন, তো সেগুলিতে, ওইটাই যদি মিথ্যাচার হয়, তো এইগুলি তো সবই মিথ্যাচার। এবং এটা কিসের জন্য তিনি করতেছেন? আমি যেটা আপনি বললেন, বাংলাদেশে উনি কোথায় ছিলেন না ছিলেন, আমরা যে অবস্থা ভেতরে যাচ্ছি ভাই, ডক্টর মোমিন সাহেব কোথায় ছিলেন ছিলেন না, কবে আসছেন কবে গেছেন, এটা কিন্তু আমাদের কোনো ব্যাপারই, না, এটা এটা কোনো আপনাদের কোনো আলোচনার ব্যাপারই, কনসার্ন না, that's এটা right. কিন্তু আলোচনার ব্যাপারই না। আমরা এর সাথে কঠিন সময়ের ভেতরে যাচ্ছি, যে সময়ে আমার আমার নেতা কর্মীরা দেশে, তারা ঠিক মতো ঘুমাতে পারছে না, তাদের স্কুলে যেতে পারতেছে না, তাদের ব্যবসা বাণিজ্য করতে পারছে না, এটা অসহায় নয়, জীবন যাপন করতেছে। সেই মুহূর্তে আমাদের সম্মানিত সাবেক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সম্মানিত সংসদ সদস্য কি বললেন না বললেন, এটা আমাদের সত্যিকারই মানে আমি যদি বলি সামরিক ভাবে, আমি এটা একটা আলোচনায় আনতে চাই না, বুঝছেন? তার কারণ না, এর কিন্তু দেশে উনি অনেক, যে, আচ্ছা, উনি যে আরেকটা কথা বললো যে আওয়ামী লীগের চাটুকাররা খুব বিষয় করছে, তো উনি তো চাটুকারি করতে করতে ওই পর্যন্ত গেছেন। উনি তো আওয়ামী লীগ করতেন না, উনি তো আওয়ামী লীগের নেতা ছিলেন না। এটা তো ভাই একটা সুইমিং রিমার্ক, সবাই বলে। উনি যে সমস্ত কথাগুলো বলেছেন, সে কথাগুলো তো জামাতেরা বলে, সে কথাগুলো এনসিপি বলে, সে কথাগুলো বিএনপি বলে, সে কথাগুলো শিবির বলে, যে আমরা একবার ডাকাতি করে, আমরা লুট তালাশ করে দেশকে আমরা ভাগিয়ে পালায় চলে আসছি, যেটা সত্য নয়। তো তাদের কথাগুলি উনি পুনরাবৃত্তি আপনি বলেছেন, উনি সরল ভাবে বলে দিয়ে সহজ ভাবে, তার মানে এটা তো মুখস্থ কথা। এই কথাগুলো জামাত বলে, উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো জামাত বলে আমাদের বিরুদ্ধে, এই কথাগুলো বিএনপি আমাদের বিরুদ্ধে বলে। কষ্টটা ওইখানেই যে আমার একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আমার দলের একজন সাংসদ একই ভাষায় একই সুরে কথা বলবে আমার দলের এই দুর্দিনে, খুবই এখন কষ্টদায়ক হতো আমার এখন জন্য। যদি দলের কোন লোক যদি বলে যে সেও গুপ্ত ছিল, সে তো আসলে মুসলিম লীগের, তার বাবা ছিল শান্তি কমিটির চেয়ারম্যান ওই সিলেটে। তো সে তো এখন এরকমও তো হইতে পারে যে সেও গুপ্ত ভূমিকায় ছিল। আওয়ামী লীগে তো অনেক গুপ্ত গেছে। আমি সেটা বলতে চাই না, তার কারণ উনি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে অনেক দিন ধরে কাজ করেছেন। এটা নতুন কিছু না, এখানে গুপ্ত থাকার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। এটা হলো আমাদের নেত্রী মানুষকে সরলভাবে বিশ্বাস করেন, এবং তার সরলতা নিয়েই আজকে আমাদের যে আজকে পরিণতি, ওনার সরলতাকেই ব্যবহার করে আমাদের ওই সময় 5ই আগস্টে যার যার দায়িত্ব ছিল সে দায়িত্বগুলো তারা পালন করে নেন। উনি তাদের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন, উনি যাদের উপর বিশ্বাস স্থাপন করে তারা যদি তাদের দায়িত্ব পালন করতেন, ওনাকে দেশ ছাড়তে হতো না। 5ই আগস্টের আগে যদি উনি একটি ইঙ্গিত দিতেন আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী, আওয়ামী লীগ, যে আমি একটা ক্রাইসিসে আছি, তোমরা তোমাদের ব্যবস্থা গ্রহণ করো, উনি কিন্তু সেটা বলেন নাই। উনি অ্যাডমিনিস্ট্রেশন শেষ, যারা আমাদের আরবিতে ছিলেন, বিডিআর এ ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যে পুলিশ বাহিনী, তারাই দায়িত্ব নিয়েছিলেন যে এই আন্দোলন তারা মোকাবেলা করতে পারবে। ছাত্রদের তাদের যে দাবি দেওয়াগুলো সব কিন্তু মেনে নেওয়া হয়েছিল। তো একটা অরাজকতা যে সৃষ্টি হলো, যে পুলিশ হত্যা করা হলো, মানুষকে 7.2
অস্ত্র দিয়ে যে হত্যা করা হলো, এটা কার কাছে ছিল, এই অস্ত্রটা কার কাছে ছিল, এটা সবকিছু মিলিয়ে দেখলে দেখা যাবে যে আওয়ামী লীগ কিন্তু বুঝতেই পারে নাই, জানতেই পারেনি। শুধু তারা অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে আজকে অসহায় অবস্থায় জীবনযাপন করছে, এবং যারা মারা গেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি, এবং যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সে যে দলেরই হোক না কেন। যে যারা মারা গেছে, কোনো একটি মানুষ মারা যাওয়া এটা আমি সমর্থন করি না। এবং যেহেতু আমরা সরকারে ছিলাম সেই সময় যারা জীবন হারিয়েছে, সে তারা কেন, তাদের কে হত্যা করেছে, এটা কিন্তু আমাদের দায়িত্ব ছিল, এবং সে দায়িত্ব অনুযায়ী আমাদের মাননীয় প্রধান শেখ হাসিনা তখন কিন্তু একটা কমিশনও করেছিলেন যে কিভাবে সেই আবু সাইদ থেকে শুরু করে যারা মৃত্যুবরণ করেছে তাদের কে মারলো, কিভাবে তারা মৃত্যুবরণ করলো, এটা কিন্তু তারা কমিশনও করেছিলেন। তিনি কিন্তু আবু সাইদের পরিবারকে কিন্তু পয়সাও দিয়ে গেছেন। হ্যাঁ, পয়সা দিচ্ছে, এবং ওই সময় 40টা পরিবারকে উনি গণভবনে ডেকে এনে প্রতিটা পরিবারের সাথে কথা বলেছেন, তাদেরকে আমি যত মনে জানতে পেরেছি প্রত্যেকে 5 থেকে 10 লাখ টাকা করে উনি ওইখানে দিয়েছে, চেষ্টা করেছেন। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, আপনি যেটা যে প্রশ্ন টেনেছেন, আমাদের মতোই যারা নেতা, তারাই নেত্রীকে ঠিক মতে আমরা তার প্রোটেকশন দিতে পারিনি, যেমনটি ভাবে পারিনি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মম ভাবে যেভাবে হত্যা করা হয়েছে তার পরিবারদের, আমরা তাকে রক্ষা করতে পারিনি। ঠিক একই ভাবে আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক বা আমরা যারা সংগঠন করি, আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে ওই দিন আমরা দেশে রাখতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার জন্য আমার নেতা সজীবউদ্দিন যে একবার বলেছিল যে আমাদের মিসম্যানেজমেন্টের জন্যই আমাদের 5ই আগস্ট হয়েছে। তো এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আলাপ আলোচনা অনেক কিছু করা যেতে পারে। তবে আমি আবারও বলি, আমাদের দলের কোন সভাপতি, প্রেসিডেন্ট হোক বা এমপি, মন্ত্রী, যারাই হোক, তারা যখন মিডিয়াতে এসে কথা বলবেন একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। তার কারণে আওয়ামী লীগটা জনগণের দল। এই আওয়ামী লীগ গত 15 বছর, এই 2 বছর আগে আমি বলছি, যে ডেভেলপমেন্টটি করেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা আমাকে এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। এখন দেশের লোকই বলা শুরু করেছে। তা আমি যেটা বলবো, দেশ খুব খারাপ অবস্থায় আছে, আরো খারাপের দিকে যাচ্ছে। বর্তমান সরকার তারা যে পথ ধরছে, সেই পথে যদি তারা জুলাই সনদ নিয়ে বর্তমান সংবিধানকে তারা পরিবর্তন করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা যদি জলাঞ্জলি দিতে চায়, যদি কি বলে আমাদের যে পতাকা রয়েছে, পতাকা নিয়ে যদি কথা বলে, জাতীয় সঙ্গীত নিয়ে যদি কথা বলে, এগুলো যদি পরিবর্তন করার চেষ্টা করে, সার্বভৌমত্ব নিয়ে যদি তারা চেষ্টা করে, তখন আমরা আর বসে থাকতে পারবো না। আমরা অনেক কিছুতে সময় আমরা অপেক্ষা করব। এই সরকারকে আমরা সময় দেব, তার কারণ তারা নির্বাচিত সরকার, আমরা অবশ্যই তাদের সময় দেব। আমরা এমন কিছু করব না, আমরা কোন সময় সহিংস রাজনীতি আমরা করি না, আমরা শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করে যাব। যদিও আমাদের রাজনীতি করার অধিকার তারা কেড়ে নিয়েছে, কিন্তু এটা বেশি দিন থাকবে না, এটা বেশি দিন থাকবে না। আমরা তাদের একটা সময় দেবো, আমরা একটা সময় দেবো, রাজনীতি ভাই আমরা সময় দেবো। দেশে থাকি আর বিদেশে থাকি, আমাদের কর্মসূচি আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং আরেকটি কথা বলে রাখি, অনেকেই বলেছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। না, বাংলাদেশে বর্তমানে যে দলগুলি আছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তারা ঘুমানোর সময়ও চিন্তা করে, দেখে আওয়ামী লীগ। স্বপ্নে যখন স্বপ্ন দেখে তখন আওয়ামী লীগ দেখে, সামনে দেখে, পেছনে দেখে, ওপরে নিচে সব জায়গায় যেখানে যায় সেখানে কিন্তু তারা আওয়ামী লীগ দেখে। তখন আওয়ামী লীগ ভেরি মাচ ইন বাংলাদেশ, এভরি ইঞ্চ অফ ল্যান্ড অফ বাংলাদেশ। এবং কারণ এই আওয়ামী লীগটা মাটির প্রতিটি ইঞ্চি থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। এই আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করা, এই আওয়ামী লীগের দেশের পরিচালনার বা দেশ জনগণের কল্যাণে কাজ করার থেকে বিরত রাখার ক্ষমতার কারণে হয়তো কিছুদিন রাখবে। যারা 1.5 বছর ছিল তারাও কিন্তু মনে করেছিল 5 থেকে 10 বছর থাকতে পারেনি, 1.5 বছর হতে তাদের চলে যেতে হয়েছে। এবং এখন এনারা 4 বছরের জন্য হয়েছে, 5 বছরের জন্য হয়েছে, কতদিন থাকে দেখেন। ঠিক মতো কাজ না করলে বাংলাদেশের মানুষ সবই জানে কখন কি ঘটবে। এরা বাংলাদেশের রাজনীতি বিশ্বের যে কোনো দেশের রাজনীতি চাইতে ডিফারেন্ট, বৈচিত্র্যময় রাজনীতি বাংলাদেশে। কারণ
30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মান বিনিময়ে যে বাংলাদেশ, আর সে বাংলাদেশে জয় বাংলা বলা যায় না। যে স্লোগানটা দিয়ে বাংলাদেশের রাজনীতি, যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা বলা যায় না, যে বাংলাদেশের জাতির পিতার কথা বলা, এটা দুর্ভাগ্য আমার জাতির জন্য। তবে এই দিন খুব বেশি দিন থাকবে না, সুদিন ফিরে আসবে। আবার আজকে আকাশ অন্ধকার, এই অন্ধকার কেটে যাবে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণের দল আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এবং সেদিন খুব দূরে বলে আমার মনে হয় না। আমরা যেভাবে কাজ করছি, আমার নেত্রী নির্দেশনা মোতাবেক, এবং কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা দিন রাত কাজ করে যাচ্ছেন, এবং দেশের গ্রামে গঞ্জে মহড়ায় সব নেতা কর্মীদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা সময় মতো কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, আওয়ামী লীগ তার অতীত ইতিহাস আছে, অতীত ইতিহাসের শিক্ষা থেকেই আমার বিশ্বাস খুব একটা সময় লাগবে না। এবং আমার বলি, এটা কিন্তু আমি কোনো কাউকে, সরকারকে যে চ্যালেঞ্জ বা ভয়, আমরা একটা অসহায় অবস্থার সৃষ্টি করতে না, আমরা শান্তিপূর্ণভাবে দেশের আইনের মধ্য দিয়ে সংবিধানের আওতায় আমরা কাজ করব। এবং আমাদের দলের যে অধিকার, যেটা হলো আমাদের সবার অধিকার, দল করার অধিকার আছে, সে অধিকার থেকে হয়তো সাময়িকভাবে আমাদের দূরে রাখতে পারবে, কিন্তু আমরা সুসংগঠিত হচ্ছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, এবং উই আর ইন প্রোগ্রেস। আমরা সময় মতো আপনারা জানতে পারবেন, এবং দেশের লোক, সারা বিশ্বের লোক জানতে পারবে যে আওয়ামী লীগ কি করতে পারে আর কি করতে না পারে। আওয়ামী লীগ উইল স্টে ফরএভার। আমার আরো দু একটা প্রশ্ন আছে আপনার এখানে। তো এখন সারা দেশে বা আপনি জানেন যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে, যে আওয়ামী লীগের কমিটি, একটি কমিটি কেন হচ্ছে না? আওয়ামী লীগের ভবিষ্যৎ কমিটি বা নেতৃত্বে কে আসবে, সেই ব্যাপারে কোনো আলাপ আলোচনা কি আপনাদের হয় না? মানুষ কিন্তু চায় যে আওয়ামী লীগের একটা কমিটি, যেমন বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সৈয়দা জোহরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগের শুরুটা হয়েছিল। এরকম অনেকেই মনে করতেছে শিরিন শারমিন চৌধুরী বা অন্যান্য আরো যারা যারা ওদেরকে দিয়ে আওয়ামী লীগ, একটা রিফাইন আওয়ামী লীগ শুরুটা করা যায় কিনা। এটা কি নেত্রীর বাবা উচিত নয়? না, কোনো দরকার নেই। কেন কেন আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ ভেরি মাচ অ্যালাইভ। আওয়ামী লীগের কমিটি আছে, আওয়ামী লীগের সভাপতি আছে, সবাই আছে। তার মধ্যে কিছু, অনেকে জেলে আছে, অনেকে আত্মগোপন করে আছে। আওয়ামী লীগ ভেরি মাচ ইন অ্যাকশন, অ্যালাইভ। অর্থাৎ আপনারা মানে একটা বড় দল, আমরা একটা বিপদে পড়েছি, এখন এভাবে নানান জনে নানান কথা বলবে। অমুক রেওয়া, কেউ বলবে সিদ্দিক রহমানক দিয়ে আমরা এটা কমিটি করে ফেলবে, কেউ বলবে রতন দাস দিয়ে আমরা, এটা অনেক কথা আসবে, এটা বড় দল। কিন্তু না, আওয়ামী লীগ যে কমিটি আছে, সম্মেলন ছাড়া আওয়ামী লীগের কোন কমিটি হয় নাই। প্রতি 3 বছর পর পর কমিটি হয়েছে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি। দ্যাট কমিটি, যেহেতু এটা যুদ্ধ অবস্থা বলতে গেলে, যেটা একটা ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি, একটা ইমার্জেন্সির ভিতরে যাচ্ছি, সেই জন্যই হয়তো বা সময় মতো কাউন্সিল হয়তো করা সম্ভব হবে না। যে কমিটি আছে এই কমিটি কাজ করবে, এবং এই কমিটির প্রধান হলো জননেত্রী শেখ হাসিনা। নানান জনে নানান কথা বলবে। উনি যদি দেশে যেতে না পারে তাহলে কি হবে? না, দেশে না যেতে বলে দল করা যায় না। আমাদের তারেক রহমান তো 17 বছর জেলে ছিল না, দেশে ছিল না, দল হয়নি, দল করেনি সে। এটা তো কিছু না, এটা কোনো ব্যাপারই না। তবে যেটা বলতে চাচ্ছেন, যাই কিছু হোক, জননেত্রী শেখ হাসিনা উনি পার্টি প্রধান, ওনার নির্দেশই দল চলবে, ওনার নির্দেশে সব কর্মকাণ্ড হবে। এখন যাদের নাম বললেন তারা আমাদের অ্যাসেট, তারা আমাদের সাথে কাজ করবে, তারা বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করবে। মানুষ সেটা নিয়ে আলোচনা করে এখন। মানুষ অনেকে আলোচনা নেই, এই মুহূর্তে কোনো নতুন কমিটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা একটা ক্রাইসিসের ভিতরে যাচ্ছি। আমরা জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে, তার নির্দেশে, তার পরিচালনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে এবং পরিচালিত হবে। কিন্তু আপনারা তো নিরাপদে আছেন, আমেরিকায় আছেন। জননেত্রী আপনাদের শেখ হাসিনা ভারতে আছেন, উনার ছেলে তাকে মানে আমেরিকায়, উনার বোন তাকে লন্ডনে, উনার মেয়ে তাকে দিল্লিতে। তো সবাই তো, উনার আত্মীয় স্বজন সবাই তো বাইরে। কিন্তু দেশে যে আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, তারা কিন্তু রিয়েলি সঙ্গীত, যে আপনি বললেন জয় বাংলা, বেরিয়ে জয় বাংলা বললে ওদেরকে ধরে। আজ
আজকের একটা ঘটনা তো আরো দুঃখজনক। একজন মহিলা নেত্রী, তার বাচ্চা মাত্র দেড় বছরের বাচ্চা নিয়ে তাকে জেলে যেতে হয়েছে। তো দেশে যে এরা এই যে সাফার করতেছে, এগুলিও তো নেত্রীর দেখা উচিত। রাজনীতি রাজনীতি এরকম হবে, আরো করুক, আরো হবে। আমরা তো এই এই ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে তো আমাদের যেতে হবে। বঙ্গবন্ধুর তার পরিবারের সমাজ জীবন দিয়েছে। গত এই যে তথাকথিত জুলাই আগস্টে ডক্টর ইউনূস মিটাকুলাস ডিজাইন করে কত লোকের হত্যা করেছে। এটা তো রাজনীতিতে তো হবে, আমাদের জীবন দিতে হবে, আমাদের আরো রক্ত দিতে হবে। আমি যেটা বলতে, আপনি যেটা বলছেন, কমিটির কোনো পরিবর্তন হবে না, কমিটিটাই থাকবে। কোনো কমিটি হলে সে নেতৃত্ব করবে। এই সময় যে সমস্ত কথাবার্তা, এগুলা অনেকেই বিষয়টা মানে অনেকে এটা নিয়ে আলোচনা করে। ঢাকা দেখছেন আপনি ওদের আমি একটা কথা বলি, এগুলো আলোচনা হয় যে রিফাইন আওয়ামী লীগ হিসাবে। ওই রিফাইন্ড বলবে, সিফাইন্ড বলবে, অনেক কিছু বলবে। আমাদের কোনো রিফাইন্ডের দরকার নাই, উই অলরেডি রিফাইন্ড। আওয়ামী লীগ ইজ দ্য স্ট্রংগেস্ট পার্টি। আওয়ামী লীগ ইজ আমাদের কাউকে কার কাছ থেকে ধার করে আনতে করতে হবে না। তবে যেটা বলি, হ্যাঁ, যে আমরা তো ক্ষমতা নেই, কেন দল করলেই যে ক্ষমতা থাকতে হবে এমনটি কথাও না। আমরা 15 বছর একটানা দেশ পরিচালনা করেছি। আমাদের ভুল ত্রুটির জন্য, আমাদের মিসম্যানেজমেন্টের জন্য আমরা একটা বিপদে পড়ে গেছি। এটা এটা রাজনীতিতে হয়, এবং সেই পরীক্ষার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। তবে আবারও বলছি, এই সমস্ত ভুল বুঝাবুঝি যেন আমাদের ভেতর না থাকে, যে অমুক প্রেসিডেন্ট হচ্ছে, অমুক সেক্রেটারি হচ্ছে, অমুক প্রেসিডেন্ট হচ্ছে, তমুক হচ্ছে। এই সমস্ত বর্তমান পরিস্থিতিতে হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না, বা হওয়া উচিত হবে না। প্রিয় দর্শক, দলীয় প্রধানের সাথে আমার কথা হয়, একটা দলীয় প্রধানের সাথে আমার কথা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জন্মভূমি না রতন তালুকদার লাইভে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সঙ্গে কথোপকথন। আমরা আরো কিছুক্ষণ ওনার সঙ্গে কথা বলবো। আচ্ছা সিদ্দিক ভাই, আরেকটি বিষয় বলুন তো। আজ আপনি যে এই কথাটা বললেন, এই যে আওয়ামী লীগের ভিতরে কিছু মন্ত্রী বা আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা দুর্নীতি তো করছে, এটা তো অস্বীকার করার উপায় নেই, কিন্তু ওদেরকে দিয়েই কি আবার সঙ্গে রেখে কি আবার আওয়ামী লীগ? না না, ওদেরকে এই মুহূর্তে যেহেতু নতুন কোনো কমিটি হচ্ছে না, সেহেতু আমার তো কাউকে বাদ দেবে না এখন। আর আপনি যেটা বললেন দুর্নীতি করেছে, এটা তো প্রমাণিত না। আমি তো আমি তো বলতে পারি তো অমুক, কথা আমি একটা এই যে দেখলাম গতকালকে, আমি ইয়াতে কি বলি আপনার টাইমসে আমি যখন কথা বললাম, একজন লিখেছে আমি নাকি $1,000 কোটি আমেরিকা দিয়ে নিয়ে এসেছি। আমি তো চ্যালেঞ্জ করেছি, দেখা $1,000 কোটি কেন, $1,000 দেখা আমি নিয়ে আসছি। তো এরকম যদি বলি যে আমার নেতারা সবাই হাজার হাজার কোটি টাকা, এটা একটা কমন মানুষের মুখে একটা কথা হয়ে গেছে যে আওয়ামী লীগের নেতারা সব হাজার হাজার ডলার নিয়ে দেশের বাইরে চলে গেছে। কথাগুলো সব সত্য না। আপনারা জানেন না, যারা দেশের বাইরে কিন্তু 5 থেকে 7% নেতারা আছে, আর বাকি সব বাংলাদেশে রয়েছে। তো দেশের বাইরে যারা আছে তারা যে খুব দেশ স্বাচ্ছন্দ্যে আছে তা না, কিন্তু তার কারণ তারা যে সময় দেশ ছাড়ছেন তখন তো কোনো তারা সুযোগও পায় নাই। তাদের ব্যাংক ব্যালেন্স সব বাংলাদেশের সরকার জব্দ করে রেখেছে। অতএব যে সমস্ত কথা বলে সবই যে আমি মিথ্যা তা বলবো না, 2-4টা সত্য থাকে, কিন্তু সব সত্য নয়। যেমন নেত্রী শেখ হাসিনা বিদ্যা বলা হয় হাজার হাজার কোটি ডলার, বিলিয়ন ডলার নিয়ে এসেছে, আজ পর্যন্ত কিন্তু বাড়ি করতে পারেনি, বাড়ি করতে পারবে না। তো উনি তো কোনো জায়গায় কারো কাছ থেকে একটি পয়সা উনি নেন নাই। বলবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেখান থেকে নাকি বিলিয়ন বিলিয়ন ডলার, আর বাড়ি করো, বিলিয়ন তা নিয়ে যাও না কেন? তারেক রহমান সাহেব সংসদে বললেন 283 বিলিয়ন ডলার, কত বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে। আর বাবা, তুমি তো নিয়ে গেছিলে, তোমরা তো নিয়ে গেছে, সে টাকা কিছুটা আওয়ামী লীগ সরকার ফেরত নিয়ে এসেছিল। তো তুমি তো এখন বাবা প্রধানমন্ত্রী, বের করো কোথায় নিয়ে গেছে, কোন দেশে নিয়ে গেছে। এরকম বলা যায়? এটা বলাটা খুবই সহজ। এত টাকা যদি নিয়ে যায়, যদি আমি হিসাবও করি গত 15 বছরের যে ডেভেলপমেন্ট হচ্ছে তার চেয়ে অর্ধেকের টাকা নাকি বেড়ে চলে আসছে, তাহলে যে ডেভেলপমেন্ট গুলো, যেহেতু পদ্মা ব্রিজ আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা যে চলে যাচ্ছেন আপনার ভাঙ্গা দিয়ে, আপনি আজকে বগুড়ায় যাচ্ছেন 2-3 থেকে 4 ঘন্টায়। আপনি দেশের যে যোগাযোগ অবস্থা, দেশের যে উন্নয়ন, দেশের যে প্রত্যেক ঘরে ঘরে বাতি, এই যেগুলো হয়েছে, এগুলো কি এমনি হয়েছে? এগুলো পয়সা খরচ হয়নি, এগুলো কি এমনি বিনা পয়সায় কিছু হয়েছে? এখন মিথ্যা অপবাদ আমাদের দেওয়া হয়েছে, মিথ্যা
প্রচার করা হয়েছে নেত্রীর বিরুদ্ধে, তার পরিবারদের বিরুদ্ধে, এবং খালি প্রচার করেই তারা ক্ষান্ত হন নাই। তারা এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে নেত্রী থেকে শুরু করে নেত্রীকে তো ফাঁসি দিয়ে দিয়েছেন, বাকি তার আত্মীয় স্বজনকে 30, 35, 20, 40 বছর জেল দিয়ে দিয়েছেন। এখন তারা, আপনি যেটা বললেন, তারা বাইরে থাকবে না, কি করবে এখন? বাংলা গেলে, বাংলাদেশে গেলে তারা মেরে ফেলবেন তাদের। 15 আগস্টে তো আপনারা যা দেখ পাইছেন সবাইকে আমরা হত্যা মানে আমাদের লোকেরাই তো হত্যা করেছে। অর্থাৎ সেই মুহূর্তে যে কথাটা আমি বললাম, ওনার সবাই বাইরে বাইরে থাকা ছাড়া উপায় আর কি? আমরা মিথ্যা মামলা দিয়ে একটা বাড়ি প্লট নিছে, তার জন্য 10 বছর জেলে হয়ে যায়, একটা প্লট নেওয়ার জন্য 10 বছর জেল হয়ে যায়। কি এক আজব দেশ আমার, কি আজব দেশে আমরা বাস করি, কি অকৃতজ্ঞ আমরা। জননেত্রী শেখ হাসিনা যে বাড়িটা 32 নম্বর বাড়িটা, এটা তো জনগণের বাড়ি। এখন সে যদি 10 কাঠা জায়গা একটা নিয়ে থাকে, সে 10 কাঠা জমির দাম কত? তার জন্য 6 বছর জেল। এটা কোনো এখন কথা হলো, তাদের কাছে সব আইন সবকিছু, তাদের কোর্ট, তাদের কোনো বিনা বিচারে বছরের পর বছর সাংবাদিক ফেরে যে আপনাদের মানে 10 থেকে 20 জনের মতো সাংবাদিক, মহিলা সাংবাদিক সহ আজকে জেল খাটছে, তাদের বিরুদ্ধে কোনো কেস নাই। আজকে 18-19 মাস হলো তাদের জেলে রেখে দিয়েছেন। দেশে নাকি একেবারে ফ্রিডম অফ স্পিচ সবকিছু আছে, কই আওয়ামী লীগের তো একটা নিউজ আসে না। এবং আওয়ামী লীগ তো তার নিষিদ্ধ করলে কারণটা কি? কি কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো? কি করেছে? জঙ্গি কাজ, কোন জঙ্গি কাজটা করেছে? প্রমাণ আছে? আওয়ামী লীগ কাউকে হত্যা করেছে? কাউকে হত্যা করেছে? হত্যা করেছে জঙ্গিরা, তোমাদের জঙ্গিরা। তোমরা পুলিশ হত্যা করেছো, তোমরা সাধারণ মানুষকে গুলি করে মেরেছো। এই ডক্টর ইউনূসের সে মেটাকুলাস ডিজাইনের পার্ট হিসাবে, and he provided all the arms and ammunition and everything. ডিপ স্টেট থেকে মিলিয়ন ডলার নিয়ে দেয়। যারা আপনার ইয়েতে ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টে ছিল, তাদের সবাই এই দেশের টাকাতে, আমাদের আমেরিকার টাকাতে, আমার আপনার ট্যাক্স পেয়ারের মানি দিয়ে তারা বাংলাদেশে এই অঘটনটা ঘটিয়েছে, যার জন্য হাজার হাজার লোকের জীবন দিতে হয়েছে, কত লোক পঙ্গু হয়েছে। এটা meticulously designed by Dr. Yunus and Jamaat and BNP now. They are all responsible for all killing. একদিন এটা বাংলাদেশের জনগণের বিচার হবে, বিচার করবে। সিদ্দিক ভাই, আপনার সঙ্গে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে মাঝে ফোনে কথা হয়। জি, উনি শারীরিক ভাবে সবকিছু ফিট আছেন তো না? উনি একেবারে স্বাস্থ্যের দিক থেকে উনি পারফেক্ট, 100% পারফেক্ট। উনি যখন কথা বলেন, আমাদের চাইতেও ওনার মনোভাব, ওনার যে কাজ করার স্পৃহা, উনি সবচেয়ে উনি কষ্টে আছেন। যে কথাটা উনি সবসময় বলেন যে আমাদের মিসম্যানেজমেন্টের জন্য আমার দেশে জনগণ আজকে কষ্টের ভেতর দিয়ে দিনপাত করছে। আজকে দেশে আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংসের দ্বার প্রান্তে, আজকে ব্যবসা বাণিজ্য নেই, আজকে মানুষ ঠিক মতো রাস্তায় বের হতে পারে না। এই সমস্ত নিয়ে উনি চিন্তা ভাবনা করেন। এবং দেশের জিনিসপত্রের দাম, আজকে পেট্রোলের দাম, পেট্রোল নিয়ে এই সমস্ত তো দেশেই হয়, কেন এই সমস্ত হচ্ছে, এই সমস্ত নিয়ে উনি বেশি কথা বলেন। এবং সর্বোপরি উনি জনগণের কথা বলেন যে আমাদের মিসম্যানেজমেন্টের জন্য আজকে জঙ্গিরা দেশটা পরিচালনা করছে। এবং যে পথে, যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটা, যে প্রিন্সিপাল নিয়ে দেশটা সৃষ্টি হয়েছে, এই সবকিছু তারা পরিবর্তন করার পায় তারা করছে। তথাকথিত জুলাই সনদ নিয়ে। আচ্ছা ভাই, না আমি বুঝতে পারছি ওইটা। আপনি নিজে তো একবার বোধহয় দিল্লি গিয়েছিলেন বোধহয়। না, আমি যাইনি। তা আপনি কি যাবেন না? মানে আমি যে কোনো সময় যেতে পারি, উনি যে কোনো সময় প্রয়োজন হলে হয়তো কালকেও যেতে পারি, এরকম অবস্থা। হয়তো যাবো তার সাথে দেখা করতে যাবো, কথা বলতে। তো মনের দিক দিয়ে আমি যেটা বললাম, সে 100% ফাইন। এবং যখন উনি কথা বলেন, ওনার কথার মধ্যে কোনো জড়তা নেই, ওনার কোনো, উনি বললেন উনি যে কথা বললেন, আমার কি অপরাধ, মানে কথাটা কিন্তু খুব জোর দিয়ে বলেন যে আমি কি না করছি এই দেশটার জন্য, গত 15টি বছর কি না করেছি প্রতিটা মানুষের জন্য। আমি তো সেখানে কোন জামাত বিএনপি দেখি নাই, আমি তো সবার জন্য কাজ করেছি। আমি মেট্রো রেল তো শুধু আওয়ামী লীগের জন্য করি নাই, পদ্মা ব্রিজ তো শুধু আওয়ামী লীগের জন্য আমি করি নাই, রাস্তাঘাটে যে একটা বিপদ পরিবর্তন হয়েছে, এটা তো শুধু আওয়ামী লীগের জন্য করি নাই, আমি সবার জন্য করেছি। আমি প্রত্যেকের ঘরে ঘরে বাতির ব্যবস্থা করেছি, এটা তো খেলা আওয়ামী লীগের জন্য করি নাই। তারপরও
আমার অপরাধটা কি? আমি তো একটা লোকরে মারি নাই, কেন আমার কথা বলে? আমি কাউকে মারা, উনি যেটা বলেন যে আমি আমার পরিবারের 18 জনকে আমি হারিয়েছি, আমি কি একজন মানুষকে মারার কথা বলতে পারি? এটা হলো ওনার একটা যুক্তি। উনি তো এবং সবসময় আমাকে এই কথা নিয়ে বলে, আমার সাথে তখন সিরিয়াসলি কথা হয় যে আমার আর কোনো দুঃখ নাই, এই দেশের জনগণ যাতে আবার তাদের শান্তি ফিরে পায়, দেশে যাতে আবার শান্তিপূর্ণ ভাবে দেশটা পরিচালিত হয়, এটা উনি চান। উনি সরকারে আমাকে যেতে হবে এমনটি কথা না, এই দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। যে অবস্থাটা ফিরিয়ে এনেছিল, যে বাংলাদেশের মধ্যে নিম্ন আয়ের দেশের মধ্যে দেশ, আমরা যেটা একটা স্লোগান দিয়েছিলাম, উনি যেটা ঘোষণা দিয়েছিলাম যে 41 সালের মধ্যে একটা স্মার্ট বাংলাদেশ করবেন, যেখানে কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না, সবার লেখাপড়ার সুযোগ থাকবে, চিকিৎসা ব্যবস্থা থাকবে, এটা পাশ্চাত্যের যে কোনো দেশের মতো, সেটা তো একটা প্রোগ্রাম ছিল, সেটা উনি করতে পারেননি। এটাই ওনার হলো এটা নিয়ে উনি দুঃখ করেন, এবং এটা উনি করার জন্য এখনো তার সেই প্রচেষ্টা রয়েছে, এবং সেই প্রচেষ্টা যাতে 41 সালের মধ্যে এটা সোনার বাংলা আমরা করতে পারি, এটা সম্পূর্ণ বাংলাদেশ করতে পারি, সে নিয়েই উনি কাজ করছে, এবং সে নিয়ে ওনার সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ ওনাকে চাবেন, ওনাকে ডাকবেন, এবং যখনই বাংলাদেশের জনগণ ডাকবেন তখনই ইনি বাংলাদেশে যাবেন। আচ্ছা সিদ্দিক ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে লাস্ট প্রশ্ন। শোনা যাচ্ছে যে সজীব যে জয় দিল্লি যাচ্ছেন, তিনি গতবারও গিয়েছিলেন জুনে ঈদে, তার মার সঙ্গে ঈদ করার জন্য। এবারও নাকি খুব সুন তিনি দিল্লি যাচ্ছেন, আপনি কিছু জানেন? আপনার সঙ্গে তো সজীব জয়ের যোগাযোগ হয়। এ ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আচ্ছা, বুঝতে পারছি। না, গত জুনে গিয়েছিলেন, তখন সেখানে তিনি ঈদ করলেন। তার মা স্বাভাবিকভাবে হইতেই পারে, যাইতে ছেলে যাইতেই পারে, এরকম একটা খবর আমরা শুনতে পাচ্ছি আর কি। এই তো সিদ্দিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনায় আপনি অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে কথাবার্তা বলছেন। পরবর্তীতে আবার আপনাকে একবার কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের বক্তব্য, এবং আজ আমরা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন সবাই।